আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ক্যান্টিনে বসে দলের কয়েকজন ছেলের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে আরমান। এমন সময় পরিচিত একটা কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। হিয়াকে দেখতেই আরমানের মুখে হাসি ফুটে উঠল। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিকতার গলায় বলল, কেমন আছিস হিয়া? অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলি এতদিন? হিয়া মুচকি হেসে বলল, অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম আপুর বাসায়। আরমান বলল, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোর বোধহয় বিয়ে টিয়ে হয়ে গেছে, কিন্তু তুই দাওয়াতটা দিলি না। হিয়া বলল, এত কিছু ভেবে নিয়েছিস আমার ব্যাপারে, অথচ একটাবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না। একটা মেসেজও তো দিতে পারতি। আরমান বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে একটু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম রে, তাই সেভাবে তোর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। হিয়া হাসল। মেয়েটা জানে আরমান এখন স্বাভাবিক ভঙ্গিতে একটা মিথ্যে অজুহাত দাঁড় করালো, তাই বলে নিশ্চয়ই এতটাও ব্যস্ত ছিল না যে একবার একটা মেসেজ দেওয়ার সময় পাইনি। জীবনের বাকি কাজগুলো তো ঠিকই চলেছে, কোনো কিছুর জন্যই তো সময়ের অভাব পড়েনি। শুধু সময়ের সংকট ঘটেছিল হিয়াকে একটা মেসেজ করে একবার খোঁজ নেওয়াতে। যাগ্গে সেসব কথা। হিয়া কোনো কিছু নিয়েই অভিযোগ করলো না আরমানের কাছে। অভিযোগ করার স্বভাবটা হিয়ার নেই। আর আরমানের কাছে তো অভিযোগ করার কোনো মানেই হয় না। যে অনুভূতিগুলো বুঝেও অবহেলা করে তার কাছে অন্তত অভিযোগ করা যায় না। হিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরমান নিচ থেকে বলে উঠল, বস, এক কাপ চা খাওয়াই। হিয়া বলল, আমি চা খাই না, কফি খাওয়ার অভ্যাস। আরমান বলল, ও ভুলে গেছি, তুই তো আবার বড়লোক বাড়ির মেয়ে, এসব ক্যান্টিনের চা খাবি না, এটাই স্বাভাবিক। তবে এখানে কফিও পাওয়া যায়, যদিও তোর বাড়ির কফির মতন হবে না, তবে চলে যাবে। খাবি? হিয়া বলল, তুই যখন বলেছিস তাহলে খাওয়াই যায়। আরমান নিজে গিয়ে এক কাপ কফি এনে ধরিয়ে দিল হিয়ার হাতে। ততক্ষণে দলের ছেলেগুলোকে ইশারায় চলে যেতে বলেছে সেখান থেকে। হিয়ার পাশের বেঞ্চে আরমান এসে বসল। চায়ের কাপে একটা চুমুক দিয়ে হিয়াকে বলল, তুই নিশ্চয় জানিস হিয়া, তোর ভাই আমার প্রতিপক্ষ। হিয়া বলল, জানি, তবে এসব শুনে আমি কি করব? আরমান বলল, আমার সাথে তোর এত ভালোভাবে মেশাটা বোধ হয় তোর ভাই পছন্দ করবে না। একবার আশেপাশে তাকিয়ে দেখ, অনেকে বাঁকা চোখে দেখছে আমাদের দুজনকে। হিয়া গরম কফির কাপটা পাশের বেঞ্চের উপর রেখে আলতো হেসে বলল, কোনো নিয়মে কি লেখা আছে আমার ভাই তোর প্রতিপক্ষ, এজন্য তোর সাথে আমি কথা বলতে পারবো না? তুই তো বলিস অন্যায় কিছু না করলে কে বাঁকা চোখে তাকালো আর কে সোজা চোখে তাকালো সেসব দিকে কান দিতে নেই। তবে আমায় কেন বলছিস? আরমান বলল, তোর ভাইকে চিনি আমি, বাড়িতে অশান্তি করতে পারে তোর সাথে। হিয়া বলল, সেসব তো করেই, এই কয়দিন বাড়ি ছিলাম না, এজন্য অনেক শান্তিতে ছিলাম, দুদিন ধরে আবার কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছে। আরমান বলল, ঘ্যান ঘ্যান করার মতো মানুষ তো তোর ভাই না, বল চিল্লাচিল্লি করেছে, হয়তো হুমকিও দিচ্ছে তোকে। হিয়া শব্দ করে হেসে উঠে বলল, সৎ ভাইয়ের থেকে এর বেশি আর কি আশা করব আমি, বল? আরমানের মুখের ভেতরে থাকা চাটুকু বের হয়ে গেল। হালকা কয়েক ফোঁটা যেটুকু গলার ভেতরে গিয়েছে তাতে কাশি উঠে গেছে। হিয়া তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে আরমানের দিকে এগিয়ে দিল। কিছুক্ষণের প্রচেষ্টার পর আরমানের কাশি থামতেই হতভম্ব গলায় বলল, হামিদ তোর সৎ ভাই? হিয়া বলল, বাবা একজনই, তবে মা আলাদা। আরমান বলল, আর তোর আপু? হিয়া বলল, নিজের বোন, তবে ভাই সৎ। আরমান বলল, কখনো বলিসনি তো আমায়? হিয়া বলল, আরে বাবা, তুই হলি ব্যস্ত মানুষ, তোর কাছে কি আর আমার এত গল্প শোনার সময় আছে নাকি? কি যে বলিস না আরমান। হিয়ার ব্যঙ্গাত্মক কথাটা আরমান ঠিকই বুঝতে পারলো খোঁচা দিল ওকে। তবে এসব খোঁচাতে বেশি কান দিলে চলবে না, কান দিলেই সমস্যা হবে। তখন সত্যি সত্যি আরমানকে হিয়ার গল্পগুলো শুনতে হবে। ধীরে ধীরে হিয়া নিজের দুর্বলতাগুলো আরমানকে বলতে শুরু করবে। আর একসময় আরমান হয়ে উঠবে হিয়ার শক্তি, হিয়ার দুর্বলতা সবকিছুই। কিছু একটা ভেবে আবার হিয়াকে প্রশ্ন করলো, ও কি খুব বাজে ব্যবহার করে তোর সাথে? হিয়া বলল, খুব একটা কথাই হতো না আমাদের মাঝে, তবে ইদানিং তোর ব্যাপার নিয়ে বেশ ভালোই ঝামেলা লেগে যায়। ও একটা বিষয় কোনো মতেই মানতে পারে না যে আমি কেন ওর বোন হয়ে ওকে ভোট না দিয়ে তোকে ভোট দেব। আমি কেন তোর সাথে এত মিশি যেখানে পুরো ভার্সিটি জানে তুই আর ও শত্রু। একদিন চর মেরেছিল, তার জন্য অবশ্য বাবা অনেক রাগারাগি করেছিল। বাবা না থাকলে হয়তো আরো কয়েকদিন মারার চেষ্টা করত। আরমান কিছু একটা ভেবে বলল, তোর আমার সাথে এত কথা বলার কোনো দরকার নেই, আমাকে ভোট দিতেও হবে না। এমন তো না যে তোর একটা ভোট দিয়ে আমি জিতে যাব, তার থেকে ভালো তুই বাড়িতে শান্তিতে থাক, অশান্তি করার দরকার নেই। হিয়া বলল, চুপ কর তো তুই, আমার জীবনে এমনিতেও হারানোর মতো কিছু নেই, কিসের ভয় পাবো, এক আছিস তো তুই। আরও কিছু বলতে চেয়েছিল হিয়া, তবে থেমে গেল। আর চোখে একবার আরমানের দিকে তাকিয়ে দেখল আরমানকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, চুপচাপ চা খেয়ে যাচ্ছে।
অপমানিত বোধ করল হিয়া। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলতে চায়নি, বেরিয়ে গেছে মুখ থেকে। নিজের ভুলটা সংশোধন করে নিয়ে বলল, চিন্তা করিস না, ও আমার কিছুই করতে পারবে না, বাবা তো আছেই, আমি তো বাবারই মেয়ে, বাবা আমাকেও ভালোবাসে। কথাটা বলে হিয়া চলে গেল সেখান থেকে। আরমান কখনোই আটকায় না হিয়াকে, কখনো একটু বলে না যে আর একটু সময় বসে যা, গল্প করি একটু দুজনে মিলে। মোট কথা আরমান পিছু ডাকতে চায় না হিয়াকে। একবার পিছু ডাকলে তো হিয়ার অভ্যাস হয়ে যেতে পারে, পরে যখন আর ডাকবে না তখন কষ্ট পাবে মেয়েটা। ইতোমধ্যে 2 কাপ চা আরমান শেষ করে ফেলেছে, আরেকটা কাপ অর্ডার দিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, চারদিকের এত চাপ আর নিতে পারছে না। মাঝে মাঝে ভাবে কেন এই রাজনীতিতে আসতে গিয়েছিল, কার মুখ দেখে রাজনীতির ভূত মাথায় চেপেছিল। পরক্ষণেই মনে হলো সাধারণ জীবন তো আরমানের কখনোই পছন্দ ছিল না। রাজনীতিতে না আসলে জীবনে কত কিছু মিস করে যেত, জীবনের আসল থ্রিলটাই তো পেত না। এই যে পলিটিশিয়ান। হঠাৎ করে এমন একটা অদ্ভুত ডাক কানে যেতে আরমানের ভালো মেজাজ বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, কে রে? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আরজুর মুখটা দেখতেই আরমানের মুখটা চুপসে গেল। কিসের রাগ, কিসের বিরক্তি, সব অনুভূতি হাওয়া হয়ে গেছে। লাফ দিয়ে দাঁড়িয়ে হালকা তোতলানো গলায় বলল, ও আপনি? জি বলুন। আমি আসলে বুঝতে পারিনি, সেজন্য ওভাবে বলে ফেলেছি। এত কথা শুনে আরজুর কাজ নেই, সরাসরি কাজের কথায় এসে বলল, আপনার টাকা ফেরত দিতে এসেছি, এই নিন আপনার বাকি টাকা। আরমান হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আজকে আর কোনো খুচরো নোট নেই, একদম চকচকে নোট। কিন্তু কথা হলো আরমান বুঝতে পারছে না এরপরে আর কিভাবে কথা বলবে আরজুর সাথে। আরজু যে এখনই চলে যাবে সেটা জানে আরমান, আর আরমানের সেই ভাবনাকে ঠিক প্রমাণ করে দিয়ে আরজু বলে উঠল, আমার আপনার থেকে যা পাওনা ছিল আর আপনার আমার থেকে যা পাওনা ছিল সেসব মিটে গেছে। আশা করছি এরপর থেকে আমার পথে আর আপনি আসবেন না। আর আমায় বিরক্ত করা ছেড়ে দিন। পার্কের ওই জায়গাটা আমার শান্তির জায়গা, এমনিতে আমার জীবনে শান্তির ভীষণ অভাব, যেটুকু আছে সেটুকু কেড়ে নেবেন না প্লিজ। আরমান হেসে উঠে বলল, আরে মিস, কি যে বলেন না, আমি আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিতে যাব কেন? আমার তো অন্য কিছুই উদ্দেশ্য আছে। আরজু কপাল কোঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে সন্দেহী গলায় বলল, কি উদ্দেশ্য? কি চান আপনি? কার লোক আপনি? কে পাঠিয়েছে আপনাকে আমার পেছনে? আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? সত্যি করে বলুন, না হলে আমি আপনার নামে হ্যারাসমেন্টের কেস করে দেব, ভার্সিটির অথরিটির কাছে কমপ্লেন করব আপনার নামে। হঠাৎ করে আরজু কেমন উত্তেজিত হয়ে উঠল, চোখে মুখে তার তীব্র উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। আরজুর হঠাৎ এমন ব্যবহারে আরমান নিজেও ভরকালো ঠিকই, তবে পরক্ষণে তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। আরজুকে দেখতে মোটেও স্বাভাবিক লাগছে না। হঠাৎ করেই তীব্র উৎকণ্ঠা দেখা দিল আরজুর মাঝে। দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। আর সবথেকে বড় কথা হলো, কেন বলল যে আরমানকে কেউ ওর পেছনে পাঠিয়েছে? কেউ কি এমন আছে আরজুর জীবনে যে ওর পেছনে লোক লাগাতে পারে? কিন্তু কে সে? আরমানকে চুপ করে থাকতে দেখে আরজুর সন্দেহ আরও বাড়ল। পুনরায় উৎকণ্ঠিত গলায় বলল, উত্তর দিন, কোন স্বার্থে আমার পেছনে পড়ে আছেন আপনি? আরমান বলল, স্বার্থ তো অনেক বড় কিছু, তবে এতটুকু ভরসা রাখতে পারেন যে তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আরজু বলল, কোন ভরসায় আমি আপনাকে ভরসা করব? আপনাকে ভরসা করব এই প্রশ্নটা আসছেই বা কোথা থেকে? আরমান বলল, আচ্ছা একটা কথা বলুন তো আমায়, আপনার কাছে ভরসার সংজ্ঞাটা কি? আরজু খুব চটজলদি উত্তরে বলল, আমার কাছে ভরসার কোনো সংজ্ঞা নেই, তার কারণ আমি কাউকে ভরসাই করি না। এই পৃথিবীতে কাউকে ভরসাই করা যায় না। আরজুর কথায় আরমান তীব্র আপত্তি জানিয়ে বলল, কথাটা কিন্তু আপনি ভুল বললেন মিস। হ্যাঁ, এটা ঠিক, সবাইকে বিশ্বাস করা যায় না, আপনিও হয়তো করতে পারেন না, কিন্তু সবাই এমন না। এমন কিছু মানুষ আপনার জীবনে অবশ্যই আছে যাদের উপর আপনি ভরসা করতে পারেন। কি ঠিক বললাম তো? আরজু বলল, আমি শুধুমাত্র আমার আপাকে ভরসা করি, আপা ব্যতীত আর কাউকে ভরসা করি না, আর কেউ আমার ভরসার যোগ্য না। আরমান বলল, আপনার কি মনে হয় না আপনি ভীষণ বোকা? আরমানের কথাটা আরজুর ঠিক পছন্দ হলো না। ছেলেটা কি বোঝাতে চাইছে আরজু ভীষণ বোকা? ও নিজে কি এমন করে? করে তো ওই রাজনীতি, যেখানে চালাকি দিয়ে কোনো কাজ নেই, শুধু মনের মাঝে প্যাচ থাকা দরকার। কাটকাট গলায় বলল, কি বলতে চাইছেন? সোজাসুজি বলুন। আরমান বলল, আপনি কেমন মানুষ জানেন? যে পরীক্ষা না দিয়ে ফলাফল ঘোষণা করে দেয়। আগে একজনকে পরীক্ষা করে নিন, তাকে পরীক্ষা দিতে দিন, তারপর সে উত্তীর্ণ হলো কি হলো না সেটা বিবেচনা করে ফলাফল ঘোষণা করুন। কিন্তু আপনি এটা করেন না। আমি বুঝতে পারছি আপনার জীবনে হয়তো বেশিরভাগ মানুষ আপনার বিশ্বাস রাখতে পারেনি, তার মানে এটা না যে সবাই তেমন। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন তো, এটা কি সত্যি যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য না? আরজু কোনো উত্তর দিল না। আরমানের প্রশ্নের ওর কাছে কোনো উত্তর নেই,
তবে আরজু তো এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ওর আপাকে ছাড়া আর কাউকে ভরসা করা যায় না। তবে এখন আরমানের প্রশ্নের উত্তরটা কেন দিয়ে দিতে পারছে না? আরজুকে চুপ করে থাকতে দেখে আরমান নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাইল না। বুঝতে পারছে এই নিয়ে বেশি কথা বললে আরজু অতিরিক্ত চিন্তা করতে পারে। ভিন্ন প্রসঙ্গে গিয়ে বলল, চলুন চা খাই, মাথাটা ঠান্ডা হবে। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আপনি কি সবাইকে এই কথাটা বলেন? সব মেয়ের সাথেই কি চা খান? একটু আগেও দেখলাম একজনের সাথে চা খাচ্ছেন আর হাসতে হাসতে কথা বলছেন, এখন আবার আমাকেও সেই একই কথা বলছেন। আমি জানতাম আপনি মানুষটা ভালো না, আপনি সুযোগ নিতে চাইছেন আমার। একেই বলে নিজের পায়ে নিচে কুড়াল মারা। আর কোনো কিছু খাওয়ার মতন কি ছিল না? ছিলই তো, কিন্তু আরমান সেই চায়ের কথাটাই বলল। একেই তো এই মেয়েটা দেখে 1 লাইন ভাবে 4 লাইন। মানুষ অন্তত 2 লাইন বেশি বোঝে, কিন্তু ইনি 4 লাইন বেশি বোঝে। তবে আরমান মেয়েটার উপর রাগ দেখাতে পারবে না। রাগ দেখালে মেয়েটা কষ্ট পাবে, আর মেয়েটা কষ্ট পেলে আরমানও একটু একটু কষ্ট পাবে। নিজেই নিজেকে বোঝালো, রাগটাকে দমিয়ে ফেললো। শান্ত গলায় বলল, অবশ্যই সবাইকে খাওয়াই না, যারা বিশেষ শুধুমাত্র তাদেরকে খাওয়াই। আরজু আবারও প্রশ্ন করল, একজন মানুষের জীবনে কতজন মেয়ে বিশেষ হয়? নাকি আপনাদের ছেলেদের স্বভাবটাই এমন, 1000টা মেয়েকে বলে বেড়ান যে তারা আপনাদের জন্য বিশেষ? দেখেছেন, আমি বলেছিলাম কাউকে ভরসা করা যায় না, আপনারা কেউ ভরসার যোগ্য না। আরমান এবারে মৃদু ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ, একটা কথা শোনে না, বোঝে না, অথচ চেঁচামেচি করে। এতদিন বলেছিলেন আমি মানুষ ভালো না, এখন আবার বলা শুরু করেছেন আমি ভরসার যোগ্য না। সমস্যাটা কি আপনার? ওই মেয়েটা আমার বান্ধবী ছিল, সেজন্য চা খাইয়েছি। আর বিশেষ বলতে আপনি কি বোঝেন? বন্ধুরাও আমাদের জীবনে বিশেষ হয়, বুঝতে পেরেছেন? আরমানের ধমক দেওয়াটা আরজুর একদমই অপছন্দ হলো। আরমানের সাহস হয় কি করে আরজুর সাথে এত উঁচু গলায় কথা বলে? কি ভেবেছে ছেলেটা? আরজু কিছু বলতে পারবে না? ও একটা রাজনীতিবিদ, ওর কাছে ক্ষমতা আছে বলে আরজু চুপ করে থাকবে? বোকা ছেলে। প্রাণের ভয় থাকার পরেও যেখানে নিজের বাবা ভাই এমনকি ফিরোজের সাথে তর্ক করতে ছাড়ে না, সেখানে এই ছেলে তো আরজুর সামনে চুনোপুটি ধরবে আর আছাড় মারবে। নিজের ভাবনার উপর হঠাৎ করে আরজু নিজেই বিরক্ত হলো। ও কেন এই ছেলেটার কথা এত ধরছে? এই ছেলেটার এত আজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ারই কি আছে? আরজু তো নিজেই সুযোগ করে দিয়েছে ওর সাথে এই ব্যবহার করার। আরজুর কি মনে হলো কে জানে। চুপচাপ ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে আরমান ডেকে উঠল, আরু শুনুন। ডাকটা কানে যেতেই আরজুর পা থেমে গেল। মনের মাঝে যে সন্দেহগুলো তৈরি হয়েছিল সেগুলো আরো প্রখর হলো। আরমান কেন এই নামে ডাকলো? এই নামে তো বাড়ির কয়েকজন বিশেষ করে প্রার্থনা ডাকে। তবে আরমান কি করে জানলো এই নামটা? আরজু যেন এবার নিশ্চিত হয়ে গেল যে ফিরোজই আরমানকে ওর পেছনে লাগিয়েছে। এদিকে আরজুকে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়িয়ে অপরাধী গলায় বলল, দুঃখিত এভাবে কথা বলার জন্য। আসলে আমার এটা শুনতে খারাপ লাগে যে আপনি আমায় ভরসা করতে পারেন না, আমায় খারাপ ভাবেন। ট্রাস্ট মি আরু, আপনি আমায় যেমন ভাবেন আমি তেমন না। আরজু বলল, আরু বলে ডাকলেন কেন আমায়? আরমান একটু থতমত খেলো, কেন ডেকেছে নিজেও জানে না। গতকাল রাতে আরজুকে নিয়ে ভাবার সময় মনে হয়েছিল ওর নামটা ছোট করে আরু ডাকলে বেশ মিষ্টি শোনাবে। যদিও এখন ডাকার ইচ্ছে ছিল না, তবে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আরমান বলল, এমনি ডাকলাম, ডাকটা মিষ্টি। আরজু বলল, আপনি আমার এই নামটা কি করে জানলেন? কে বলেছে আপনাকে? আরমান বলল, কেউ বলেনি। আরজু থেকে আরু যে কেউ ডাকতে পারে। আরজুর চিন্তা বাড়ল, কোনো মতেই ভরসা করতে পারছে না আরমানের উপর। কণ্ঠটা আর কঠিন করল না, একটু নরম হলো। হালকা একটু মিনতিও প্রকাশ পেল সেখানে। আরজু বলল, দেখুন আমি আপনাকে অনুরোধ করছি, আমার জীবনটা নষ্ট করবেন না। যদি কেউ আপনাকে আমার খোঁজ রাখার জন্য পাঠিয়ে থাকে তবে অনুরোধ করছি তার কথা শুনবেন না। আমাকে একটু বাঁচতে দিন, বাঁচার জন্য পালিয়ে এসেছি। নিজের বাড়ি ঘর, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি, একটু বাঁচতে দিন আমায়। যার কথায় আমার পেছনে লেগেছেন দয়া করে তাকে আমার সম্বন্ধে কোনো খোঁজ খবর দেবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন, কিন্তু তাও আমার জীবনটা নষ্ট করবেন না। ধীরে ধীরে যেন আরমানের কাছে আরজুর জীবনের কিছু কিছু রহস্যের খোলাসা হচ্ছে। মেয়েটার সবসময় এত গুরুগম্ভীর ভাব, হঠাৎ হঠাৎ এত উতলা হয়ে ওঠা, হঠাৎ ভয় পাওয়া, সবকিছুই যেন আরমানের কাছে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। সেই সাথে এটাও বুঝতে পারছে আরমান মেয়েটার জীবনে খুব ভয়ানক কোনো অতীত আছে, আর সেই অতীত এখনও মেয়েটাকে তাড়া করে বেড়াচ্ছে, যার ভয় সবসময় থাকে। আরমানের ইচ্ছে করলো আরজুর কাঁধে হাত রেখে একটু ভরসা দিতে, তবে সেসব সম্ভব না।
এমনিতেই মেয়েটা আরমানকে খারাপ ভাবে, এখন আবার ছুতে গেলে আরও খারাপ ভেবে নিবে। তার থেকে বরং আপাতত দূরত্ব বজায় রেখেই ভরসা দেওয়া যাক, পরে না হয় কাছাকাছি গিয়ে ভরসা দেবে। আরমান বলল, দেখুন আমি জানি না আপনার জীবনে কি সমস্যা, তবে বিশ্বাস করুন আমাকে কেউ পাঠায়নি, আমি কারো লোক না। আমি আপনাকে প্রথম ওই পার্কেই দেখেছিলাম, তারপরে দীর্ঘদিন আপনাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আবার ভার্সিটিতে দেখা হলো। এর বাহিরে আমি আপনার সম্বন্ধে কিছু জানি না। আর আমি আপনার জীবন নষ্ট করতে যাব কেন? আমি তো সেটা গুছিয়ে দিতে চাই। আরজু বলল, দরকার নেই আমার এত কিছুর। আমি কোনোদিনই এই আশাতে ছিলাম না যে কেউ আমার জীবন গুছিয়ে দেবে। আরমান আলতো হেসে উঠে বলল, সবাই চায় আরু, কেউ না কেউ কখনো না কখনো এসে তার জীবনটা গুছিয়ে দিক। আমার বিশ্বাস আপনিও চান, তবে কখনো সেটা উপলব্ধি করার মতন পরিস্থিতি পাননি। আপনার চোখ দুটো দেখে আমি বুঝতে পারছি সেখানে কত যন্ত্রণা লুকিয়ে আছে। আপনি বাঁচতে চান এই যন্ত্রণাগুলো থেকে। কোনো একটা ভরসাযোগ্য হাত খোঁজেন আপনিও, শুধু বলতে পারেন না, বলার কোনো লোক নেই এজন্য, তাই না? আরজু আবারও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। আরমান যেসব কথা বলল আরজুর সম্বন্ধে, সেই কথাগুলো আরজু হয়তো নিজেও জানে না। আরজু মানেও না এই কথাটা যে কেউ এসে আরজুর জীবন গুছিয়ে দেবে, তবে সরাসরি না বলতেও পারল না। কিন্তু কেন? আরজুর সব কি তবে গুলিয়ে যাচ্ছে? নিজের প্রতি যে বিশ্বাস ছিল সেগুলোতে কি আরমান সন্দেহ ভরিয়ে দিচ্ছে? আরমান বুঝতে পারল আরজু ঘোর ভাবনায় নিমগ্ন হয়ে আছে। মনে হলো আজকের জন্য এতটুকু কথাই যথেষ্ট। বেশি বললে মেয়েটা ভাবতে ভাবতে মাথা খারাপ করে ফেলবে। অন্তত যে প্রশ্নটা আরজুর মনের মাঝে ঢুকিয়ে দিয়েছে এর জন্য হলেও আরমানকে মনে করবেই। আরমান বলল, আর ভাবতে হবে না, এখন যান, একদম ঠান্ডা মাথায় বাড়ি ফিরবেন, আর চিন্তা করবেন না। আপনি না চাইলেও কেউ এসে আপনার জীবন ঠিক গুছিয়ে দেবে। আরজু কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। আরমান খেয়াল করলো আরজু চলে যাওয়ার পর তার আর ভালো লাগছে না। মেয়েটা আজেবাজে কথা বলুক, তবুও কেমন যেন ধীরে ধীরে আরমানের সেসব আজেবাজে কথার অভ্যাস হয়ে যাচ্ছে। আরমানের সেসব আজেবাজে প্রশ্নের উত্তর দিতেই এখন যেন ভালো লাগছে। সেই সাথে মেয়েটার মনে হাজারো প্রশ্ন তৈরি করতে ইচ্ছে করছে। কে জানে কি লুকিয়ে আছে ওই ক্লান্ত চোখ দুটোর মাঝে। আরমান আদৌ তার হদিশ পাবে কিনা কে জানে। ভর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন মোমেন সাহেব। হঠাৎ করে নাসিমা হন্তদন্ত পায়ে ছুটে এসে বলল, তাড়াতাড়ি বাহিরে চলুন, ফিরোজ পৃথুলকে মারছে। কথাটা শুনে মোমেন সাহেব লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলেন। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, মারবে কেন? কি আবোল তাবোল বলছো? নাসিমা বলল, আমি আবোল তাবোল বলছি না, আপনি নিজে গিয়ে দেখবেন। উঠুন, মারামারি করছে ওরা দুজন, তাড়াতাড়ি চলুন, না হলে পৃথুলকে মেরে ফেলবে। মোমেন সাহেব আর কোনো কথা বাড়ালেন না, এক প্রকার ছুটে তাড়াতাড়ি বাহিরে গেলেন। উঠোনে পা রাখতেই দেখলেন পৃথুলকে মাটিতে ফেলে ওর বুকের উপরে উঠে ফিরোজ ক্রমান্বয়ে ঘুষি মারছে। ইতোমধ্যে পৃথুলের নাকমুখ ফেটে গলগল করে রক্ত বের হওয়া শুরু করেছে, তবে ফিরোজের সেদিকে খেয়াল নেই। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ফিরোজকে ছাড়ানোর চেষ্টা করলেন, তবে কোনো লাভ হলো না। রাগান্বিত গলায় ফিরোজকে উদ্দেশ্য করে বললেন, কি করছিস ফিরোজ? ছাড় আমার ছেলেকে। ফিরোজ মোমেন সাহেবের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, সামনে থেকে সরে যা চাচা, তুই ভাবিস না আমার চাচা হোস এজন্য এখানে তোকে সম্মান দেখাতে আসবো। বাধা দিতে এলে ছেলের পরে তোরও একই অবস্থা করব বুড়ো। মোমেন সাহেব বললেন, ফিরোজ ভুলে যাস না সম্পর্কে তোর চাচা হই আমি। ফিরোজ বলল, আরে রাখ তোর সম্পর্ক, সব ঠেকা এই ফিরোজের না। তুই যে কত চাচার দায়িত্ব পালন করেছিস সেসব আমি ভুলিনি। এখন সম্পর্কের বড়াই করছিস? সেই সময় তোর এই চাচা ভাতিজার সম্পর্ক কোথায় ছিল যখন আমি এসে তোর পা ধরেছিলাম? সামনে থেকে সর। কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরোজ আবারও মারতে শুরু করলো। পৃথুলের অবস্থা বেগতিক দেখে মোমেন সাহেব আশেপাশে দাঁড়িয়ে থাকা ফিরোজের লোকদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আটকাও ওকে। এভাবে মারতে থাকলে ছেলেটা মরে গেলে কিন্তু তোমাদের ভাইয়েরই অসুবিধা হবে। ছেলেগুলো হয়তো মোমেন সাহেবের কথার গুরুত্ব বুঝতে পারল, তবে ফিরোজ এই মুহূর্তে যা রেগে আছে তাতে ওকে আটকাতে যাওয়া মানে নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করা। তবে ফাহাদ ইশারা করতেই তারা এগিয়ে গেল। ৩-৪ জন মিলেও ফিরোজকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। ফিরোজ ওকে ধরে ছেলেগুলোকে শাসিয়ে বলল, একবার ছাড়া পেলে তোদের অবস্থা খারাপ করব, কিন্তু আমাকে ছাড়। তবে ফাহাদ ইশারায় ওদেরকে আশ্বস্ত করলো বলে ফিরোজকে ছাড়ল না। এদিকে পৃথুলের অবস্থা বেগতিক, সারা শরীর রক্তে মেখে গেছে। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ছেলেকে তুললেন। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রার্থনা। খুশি যে হয়েছে তেমনটা না, তবে কষ্ট পেয়েছে এমনটাও না। এসব তো জানা কথা যে একদিন ওদের মাঝেই ঝামেলা লাগবে। মোমেন সাহেব তাড়াহুড়ো করে ছেলেকে তুলে আরও কয়েকজন লোকের সাহায্যে হাসপাতালের দিকে দৌড় দিলেন। ফাহাদ এবারে ফিরোজের দিকে এগিয়ে এসে হালকা একটু রাগ দেখিয়ে বলল,
এভাবে দিন দুপুরে মারামারি করছিস কেন? কি করেছে ও? ফিরোজ কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, টুম্পাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। ওই শুয়োরের বাচ্চার জিভ এতই বড় হয়ে গিয়েছিল যে ও আমার টুম্পার দিকে হাত বাড়ায়। এখন না হয় ওকে বাঁচিয়ে নিলে, কিন্তু কতক্ষণ বাঁচবে? হাতের কাছে পেলে এবার গলা কাটবো আমি ওর। ওর রক্ত গায়ে না মাখলে আমার কলিজা ঠান্ডা হবে না। ফিরোজ বলল, চুপ কর। এই একটা সাধারণ কথা নিয়ে ওর সাথে এত ঝামেলা না করলেও পারতি। যেমনই হোক আমাদের কথাই উঠত বসত। একটা ভালো কাজের লোক ছিল। তোর মনে হয় এরপর ও আমাদের কথা শুনবে? ফিরোজ বলল, কেন শুনবে না? ওর বোনকে দিয়ে কি এমনি তোমায় বিয়ে দিয়েছি বুড়ো বয়সে? কাজ করানোর জন্যই তো। কি করে কাজ করাতে হবে সেটা তোমার ব্যাপার। ফাহাদ বলল, কিন্তু যাই বলিস, একটা ছোট কথায় এত বড় তামাশা না করলেও পারতি। চাচা যদি এখন খেপে যায়? ফিরোজ চটে গিয়ে বলল, খেপলে খেপবে। ও কি করতে পারে আমিও সেটাই দেখব। ফিরোজ রাজ করে এই এলাকায়। আমার এলাকায় ও আমায় কি করতে পারে সেটা আমিও দেখতে চাই। আর আমার চাচা বেশি চেঁচালে আগে ওকে কবরে শোয়ানোর ব্যবস্থা করব। ফিরোজ ওকে ধরে রাখা ছেলেগুলোকে বলল, ছাড় কুত্তার বাচ্চারা। ছাড়া পেতেই ফিরোজ একা একাই কোথায় যেন চলে গেল। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ফাহাদ যতটা ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়, ফিরোজ ঠিক তার বিপরীত। ছেলেটাকে বোঝাতেই পারে না যে সবসময় মাথা গরম করলে চলে না। বেশ কয়েকটা দিন পর আজকে আবারও নিষিদ্ধ পল্লীতে ফিরোজের পা পড়ল। তবে আজকে কোনো আমোদ করার উদ্দেশ্যে আসেনি। আজকে এসেছে তাণ্ডব চালাতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা বিশাল ঘরে ঢুকলো। ঘরের ভেতরে এখন কে কে আছে, কি কাজ করছে সেসব কিছু জানার প্রয়োজন মনে করল না। কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করল না। এদিকে ফিরোজের হঠাৎ আগমন বোধ হয় লাইলির একদমই পছন্দ হলো না। আরও বেশ কিছু খদ্দেরের সাথে তার মেয়েদের কেনাবেচা নিয়ে কথাবার্তা চলছিল। এমন গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে ফিরোজ ব্যাঘাত ঘটানোয় রেগে গেলেন। ক্ষিপ্ত গলায় কিছু বলতে চাইলেন, তবে ফিরোজ সেই সুযোগ দিল না। ঘরে ঢুকে সোজা কাচের টেবিলটায় এক লাথি দিয়ে ভেঙে ফেলল। মুহূর্তের মাঝে শান্ত পরিবেশটা কেঁপে উঠল। গাঢ় লাল রঙের চুমকি পাথরের কাজ করা সিল্কের শাড়ি পরা, সেই সাথে ভারী সাজগোজ করা লাইলিও কেঁপে উঠল। ফিরোজের চোখ মুখের অবস্থা দেখে ভয় পেল। ফিরোজ একটা কিছু বলার সুযোগ দিল না তাকে। সোজা লাইলির দিকে তেড়ে গিয়ে এক পা সোফার উপরে তুলে এক হাতে লাইলির গলা টিপে ধরল। এত জোরে গলা টিপে ধরল, লাইলির মনে হলো যে 5টা সেকেন্ডও বোধহয় টিকতে পারবে না। ফিরোজ তাতে দাঁত চেপে বলল, তোর বুক চিরা ফালাইয়া তোর কলিজাটা বাইর কইরা কুত্তারে খাওয়ামু। তোর চোখের মধ্যে গরম রড ঢুকাইয়া চুলকানি থামামু। ধান্দা করতে পারতাছস আমার জন্য, আর আমার কথাই শোনস না? উপস্থিত লোকগুলো ফিরোজকে আটকানোর জন্য এগিয়ে এলো। এই যাত্রায় লাইলি বেঁচে গেল। তবে আর কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, তাহলেই খেল খতম হয়ে যেত। ফিরোজের থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে যে লোকগুলো ফিরোজকে ধরেছে তাদেরকে উদ্দেশ্য করে হাঁপানো গলায় বলল, ছাইরা দে। আরে ছাইরা দে কইতাছি, এইডা আমাগো ব্যাপার, আমরা বুঝুম। লোকগুলো সত্যি ফিরোজকে ছেড়ে দিল। লাইলির ইশারা বুঝতে পেরে ঘর ফাঁকা করে চলে গেল তারা। লাইলি ফিরোজকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই আগে বস, ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা কর মাথা। তাও ঠান্ডা না হইলে নতুন মাইয়া আইছে বাজারে, ওকে একটু পরে ঘরে পাঠাইয়া দেই। লাইলির কোনো কথাই ফিরোজের কানে গেল না। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোর মধ্যে থেকে একটা টুকরো হাতে নিয়ে লাইলির গলা বরাবর ধরে কটমট করে বলল, তোরে মাসে মাসে এত গুলান করে টাকা দেই, ধান্দা করার ব্যবস্থা কইরা দিছি, তারপরেও তুই আমার পাখিরে অন্য কারো কাছে বেচা দেওয়ানের সাহস কই পাস? আমার পাখিরে অন্যের খাঁচায় বন্দি করার সাহস দিল কে তোকে? একবারও মনে হইল না আমার কথা, যে আমি খবর পাইলে তোর কি হাল করুম? লাইলি ভয় পেয়েছে ভীষণ, জানে ফিরোজ যে কোনো সময় মেরে দিতে পারে। একটুও হাত কাঁপবে না, খুন করা ওর স্বভাব। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, দেখ সাহেব, আমি নিরুপায় ছিলাম। ওই পৃথুল তোর দলের লোক আমারে কইছে তুই নাকি ওরে অনুমতি দিছস। আমি কি করতাম ক? ফিরোজ বলল, তুই আমারে ফোন দিলি না কেন? আমার সাথে চালাকি করিস না লাইলি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আমার এত টাকা দিয়া তোর গলা ভরে নাই, এজন্যই তুই আবার পৃথুলের থেইকা টাকা নিছস। এই যাত্রায় বাইচে গেলি। যদি আর কোনো দিন আমার পাখির ঘরে অন্য কেউ গেছে, সেদিন তোর শেষ দিন হইব, এই কথা মনে রাখিস। লাইলি আশ্বস্ত করে বলল, ভুল হইয়া গেছে সাহেব, আর কোনো দিন হইব না। ফিরোজ বলল, আমার পাখি কই? 2 মিনিটের মধ্যে ওরে ঘরে পাঠাবি। আর দোয়া কর যাতে ওই আমার কাছে কোনো অভিযোগ না করে। যদি ওর চোখে পানি দেখছি তোর জন্য, তাইলে তুই শেষ। কথাটা বলে ফিরোজ ছেড়ে দিল লাইলিকে। তবে লাইলি বুঝতে পারল গলার কাছে কিছুটা অংশ কেটেছে, অনেকটাই জ্বালা করছে। ফিরোজ চলে যেতে নিয়ে থেমে গেল। হুট করে পেছনে ফিরে তাকিয়ে হাতে থাকা কাচের টুকরোটা দিয়ে লাইলির কনুইয়ের একটু নিচে জোরে আঘাত করল। ব্যথায় চিৎকার করে উঠল লাইলি।
কিছুটা রক্ত ছিটকে হাতের অন্যান্য জায়গায় পড়ল। ফিরোজ যেন তাতে পৈশাচিক আনন্দ পেল। লাইলির চোখে মুখে জল দেখে ভীষণ আনন্দ পেল। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, নিশ্চয়ই ওর পাখিও কেঁদেছে যখন পৃথুল ওর ঘরে গিয়েছিল। পাখি, ঠিক আছো তুমি? ওই শুয়োরের বাচ্চা কোথায় ছুঁয়েছে তোমায়? টুম্পা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, যদি ছুঁয়েও থাকে তাতে তোমার কি? তুমি কি ভুলে গেছো আমার পরিচয়? মনে নেই এর আগের দিন কি বলে গিয়েছিলে? আমি হলাম বেশ্যা, প্রতিদিন নতুন নতুন খদ্দেরকে খুশি করাই আমার কাজ, ঠিক যেমনভাবে তোমাকে খুশি করি। ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর কোনো খদ্দের না, তুই শুধু আমার, আর কাউকে খুশি করা তোর কাজ না। টুম্পার চোয়াল চেপে ধরা ফিরোজের হাতটা টুম্পা ছাড়িয়ে দিয়ে রাগান্বিত গলায় বলল, তুই আমার খদ্দেরই, টাকার বিনিময়েই তো রোজ আমার ঘরে আসতে হয় তোকে। এর থেকে বেশি সম্মান আমি তো তোমার থেকে পাবো না। তুমি আমার একটা কথাও শোনো, আমার কোনো মূল্য আছে তোমার কাছে? নেই। তাই আমিও ঠিক করেছি আজকে থেকে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। অন্য পুরুষরাও আজকে থেকে টুম্পার ঘরে প্রবেশ করবে, আর সেটাও টুম্পার ইচ্ছায়। টুম্পা কথাটা বলার সাথে সাথে ফিরোজ সর্বশক্তি প্রয়োগ করে টুম্পার গালে একটা চর বসালো। টুম্পা মেঝের উপরে উপর হয়ে পড়ল। ফিরোজ এক হাঁটু গেড়ে বসে পেছন থেকে টুম্পার চুলের মুঠি শক্ত করে ধরল। টুম্পা ব্যথায় আর্তনাদ করে উঠল। তবে এই মুহূর্তে টুম্পার সেসব আর্তনাদ ফিরোজের মন গলাতে পারল না। টুম্পার দিকে ঝুঁকে গিয়ে কটমট করে বলল, আমার মাথা গরম করিস না, এমনিতেই যথেষ্ট মাথা গরম করে তোর ঘরে ঢুকেছি। শুনে রাখ পাখি, তোকে মারতে আমার হাত কাঁপবে না, কিন্তু যদি আমার অবহেলার কারণে তোকে কেউ ছোঁয় তবে তোকে ক্ষমা করে দেব। তোকে মারতে আমার হাত কাঁপবে না, কিন্তু যদি তুই স্বেচ্ছায় কাউকে তোকে ছুতে দিস তবে মনে রাখিস তোকে টুকরো টুকরো করে কেটে পানিতে ভাসিয়ে দেব। কথাটা বলে ফিরোজ টুম্পাকে এক প্রকার ছুঁড়ে মারল। উঠে চলে যেতে নিলে পেছন থেকে টুম্পা একবার কাতর গলায় ডেকে উঠল, সাহেব। ফিরোজ থামল। মেঝে থেকে উঠে গিয়ে ফিরোজের সামনাসামনি দাঁড়ালো। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর দুহাতে ফিরোজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আজকে আমার পরিচয় বেশ্যা, এজন্য তুমি আমায় ভালোবাসো ঠিকই, তবে স্বীকৃতি দিতে চাও না স্ত্রী হিসেবে। অথচ কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছো, আমি এই পরিচয়টা পেলাম কি করে? জন্মগতভাবে তো আমার এই পরিচয় না। একজন আমায় বলল আমার এখানে আসার পেছনে নাকি তুমি দায়ী। তাহলে আমার দোষটা কোথায় বলো? প্রথমে আমার থেকে আমার স্বাভাবিক জীবনটা ছিনিয়ে নিলে, আমাকে বেশ্যা পরিচয় দিলে, তারপর আমাকে ভালোবাসলে, আর এখন আমি তোমার থেকে একটা বৈধ সম্পর্কের দাবি করছি, অথচ তুমি তা অস্বীকার করছো। ফিরোজ বলল, আমি ছেড়ে দিয়েছি ওসব কাজ। টুম্পা বলল, কিন্তু আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছো। তুমি ওসব কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছো ঠিকই, কিন্তু আমি তো পারছি না ফিরতে। নিয়ে যাবে আমায় তোমার বাড়ি? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, সম্ভব না। টুম্পা এবারে ছেড়ে দিল ফিরোজকে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে মনে রেখো আজকে থেকে তোমার প্রতি আমার ভালোবাসা ফুরালো। আজকে থেকে তোমার পরিচয় তুমি শুধুমাত্র আমার খদ্দের, এর বেশি আর কিছু না।